আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের যে ফার্স্ট এক্সামটা নিয়েছি ফিজিক্সের উপরে, সেটার সলিউশন আমরা দেখব। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, ফার্স্ট কোশ্চেনে আছে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি গোলক আছে আর একটি দণ্ড আছে, এবং দণ্ডের ঠিক মাঝখান দিয়ে যে অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। আমরা জানি যে দণ্ডের মাঝখান দিয়ে কোনো অক্ষ গেলে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার সূত্র শুধু দণ্ডের জন্য হচ্ছে ml²/12। আর যদি এই নিরেট গোলক ধরে নিব আমরা, যেহেতু গোলক সম্বন্ধে কিছু বলা হয়নি তাই আমরা গোলকটাকে নিরেট ধরে নিব। নিরেট গোলকের একদম ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr²। m1 m2 দিয়ে দিই, গোলকের ভর m1 আর দণ্ডের ভর m2। এখন আমাদের অক্ষ নিরেট গোলকের ভরকেন্দ্রগামী নয়, নিরেট গোলকের ভরকেন্দ্র হতে দূরে অবস্থিত। আমরা একটা সূত্র জানি সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী, যে ভরকেন্দ্রগামী অক্ষ এবং যে অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব তাদের মাঝে দূরত্ব যদি হয়, এক্ষেত্রে হচ্ছে দূরত্ব 2.05, তাহলে আমাদের নিরেট গোলকের জড়তার ভ্রামক হবে আমাদের এই অক্ষের সাপেক্ষে 2/5 mr² প্লাস mh², যেটা হচ্ছে এই h হচ্ছে দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব, ভরকেন্দ্রগামী অক্ষ আর দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের মাঝে দূরত্ব। m এর মান হচ্ছে 0.5 কেজি গোলকের ক্ষেত্রে, 0.5, আর ব্যাসার্ধ 0.05 হোল স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 2.05 হোল স্কোয়ার। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা সমাধান করি, উত্তর আসে 2.10175। এটা হচ্ছে নিরেট গোলকের জড়তার ভ্রামক, একটি নিরেট গোলকের কেজি মিটার স্কোয়ার। এখন আমরা জানি আমাদের দুইটা গোলক আছে আর হচ্ছে একটা দণ্ড আছে। এখন দণ্ডের জড়তার ভ্রামক হচ্ছে ml²/12। তো এটা যদি আমরা হিসাব করি, দণ্ডের ভর হচ্ছে 2 কেজি, আর দণ্ডের টোটাল দূরত্ব, অনেকে যে ভুলটা করে যে 2 মিটার দূরত্ব নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা যদি সূত্রটা ইউজ করি, যেটা মানে প্রমাণ করা আগে থেকে ml²/12, এটা আসলে পুরাটা দণ্ডের দৈর্ঘ্য নিয়ে সূত্রটা প্রমাণ করা হয়েছে। তাই এক্ষেত্রে দৈর্ঘ্য 2 হবে না, দৈর্ঘ্য হবে 4। তাহলে 4²/12, .67। এখন তাহলে টোটাল জড়তার ভ্রামক হবে, যদি আমি এটাকে ix ধরি, হবে 2.67, যেটা দণ্ডের জড়তার ভ্রামক, প্লাস 2is, যেহেতু দুইটা নিরেট গোলক আছে তাই। আর জড়তার ভ্রামক আমরা এভাবে যোগ করি টোটাল জড়তার ভ্রামক বের করতে পারি, কারণ জড়তার ভ্রামক হচ্ছে একটি স্কেলার রাশি। নিরেট গোলকের জড়তার ভ্রামকটা একটু ভুল লেখা হয়েছে, 1.175 হবে। .8735 কেজি মিটার স্কোয়ার হচ্ছে আনসার। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে দেওয়া আছে কোনো একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.02 মিটার এবং ভর 50 কেজি, বস্তুটির উপর 100 নিউটন মিটার টর্ক 5 সেকেন্ড ধরে প্রযুক্ত হলে বস্তুটির কৌণিক বেগ কত হবে? আচ্ছা, এখন আমরা জানি কৌণিক বেগের ক্ষেত্রে টর্ক হচ্ছে কৌণিক বলের আচরণ করে, কৌণিক বলের ন্যায় আচরণ করে, আর হচ্ছে জড়তার ভ্রামক অনেকটা আমরা রৈখিক বেগের ক্ষেত্রে যে F=ma লিখি, কৌণিক বেগের ক্ষেত্রে আমরা যদি সেটা লিখতে চাই, সেটা τ=i আলফা হবে, যেখানে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ
আর টাউ হচ্ছে টর্ক বা কৌণিক বলের মতো যেটা আচরণ করে, আর আই হচ্ছে, আইকে আমরা চাইলে তুলনা করতে পারি কৌণিক ভরের মতো। আসলে তো কৌণিক ভর না, কিন্তু কৌণিক ভরের মতো যদি আমরা চিন্তা করি তাহলে এভাবে যত সূত্র লিখতে পারবো আমরা রৈখিক বেগের জন্য, কৌণিক বেগের জন্য ওই এর জায়গায় আই লিখে আমরা সবগুলো সূত্র লিখতে পারবো। তাহলে আমরা যদি কৌণিক ত্বরণ বের করতে চাই প্রথমে আই বের করতে হবে। আই হচ্ছে এম কে স্কোয়ার। আমরা যদি চক্রগতির ব্যাসার্ধের যে থিওরিটা এটা মনে থাকে তাহলে এম কে স্কোয়ার, এম এর মান 50 আর কে এর মান আমি দিয়ে রেখেছি 0.02। আনসার এসেছে 0.02। এটা হচ্ছে জড়তার ভ্রামক। আর আমরা টর্কের ভ্যালু দেওয়া আছে 100 নিউটন মিটার, তাহলে আলফা হবে টর্ক মাইনাস ডিভাইডেড বাই আই। টর্কের ভ্যালু যেহেতু 100, 0.02 5000 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা ধরে নিব যে কৌণিক বেগ আগে শূন্য ছিল, যেহেতু কোনো কিছু বলা হয় নাই, তাহলে ঠিক রৈখিক বেগের মতোই একটা সূত্র, ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টি। ওমেগা ইনিশিয়াল যেহেতু 0 হবে তাহলে ওমেগা ফাইনাল বাই টি লেখা যায়। আর দেখা আছে যে 5 সেকেন্ড ধরে প্রযুক্ত হয়েছে, তাহলে টি এর মান 5 আর আলফার মান আমরা অলরেডি জানি 5000, টি এর মান 5 ওমেগা ফাইনাল, তাহলে এটা হয়ে যাবে 25,000 রেডিয়ান পার সেকেন্ড। আমরা এবার 3 নম্বর প্রশ্নে যদি যাই, 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে একটি 5 কেজি ভরের বস্তুকে 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করে স্থির অবস্থান হতে গতিশীল করা হলো। 10 সেকেন্ড পর অপর একটি বল প্রয়োগ করে 3 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি থামানোর জন্য প্রয়োগকৃত বল 20 নিউটন হয় তবে বস্তুটির উপর প্রথমে কত বল প্রয়োগ করা হয়েছিল এবং বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? এখানে যে জিনিসটা আমরা বাদ দিই সেটা হচ্ছে 10 সেকেন্ড পর, তাহলে এই 10 সেকেন্ড কোনো বল প্রযুক্ত হয়নি, তারপরে বল প্রযুক্ত হয়েছে যেটা হচ্ছে ঋণাত্মক বল, মানে অপোজিট দিকে, যার কারণে বস্তুটা থেমে গেছে। 5 সেকেন্ড প্রথমে বল প্রযুক্ত হয়েছে, তার কারণে বস্তুটি স্থির অবস্থা হতে গতিশীল হয়েছে। তারপর 10 সেকেন্ড কোনো বল প্রযুক্ত হয় নাই। আমরা জানি কোনো বল প্রযুক্ত না হলে একটা বস্তু সমবেগে চলে। তারপরে অপোজিট দিক থেকে বল প্রযুক্ত হয়েছে, হয়ে এটাকে থামানো হয়েছে। অপোজিট দিক থেকে যেই বলটা প্রয়োগ করা হয়েছে এটার ভ্যালু আমরা জানি 20 নিউটন বলে দিচ্ছে, আর কত দূরত্বের মধ্যে এটাও বলে দিচ্ছে 3 মিটার। আমরা যদি কাজ শক্তি উপপাদ্য ইউজ করি তাহলে আমরা জানি কৃতকাজ ইজ ইকুয়াল টু শক্তি। তাহলে অপোজিট দিক থেকে যেই বলটা প্রয়োগ করা হয়েছে ঋণাত্মক দিকে, যেটা দিয়ে বস্তুটাকে থামানো হয়েছে, সেই বস্তু যেই কাজ করবে সেই কাজের সমপরিমাণ হবে সমপরিমাণ হবে গতিশক্তির পরিমাণ, গতিশক্তির পার্থক্য। যেটা গতিশক্তির পার্থক্য বের করার জন্য আমরা লিখতে পারি ফাইনাল হোল স্কোয়ার মাইনাস হাফ এম বি ইনিশিয়াল হোল স্কোয়ার। এখন উল্টো দিক থেকে বল প্রয়োগ করে বস্তুটাকে পুরাপুরি থামিয়ে দেওয়া হয়েছিল, তাহলে ভি এফ এর মান 0 হবে। তাহলে এটা 0 মাইনাস হাফ এম এর মান, বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, তাহলে 5 ভি আই হোল স্কোয়ার। আর বলের মান তো 20 নিউটন, আর হচ্ছে যে 3 মিটার দূরত্বে থামানো হয়েছে। আর আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা ধরে নিব যে সরলরৈখিক বল যেদিকে সেদিকেই সরণ হয়েছে, যেহেতু অন্য কিছু বলা হয় নাই, তাই 20 × 3। বলের জন্য যেহেতু বল অপোজিট ডিরেকশনে কাজ করবে, সরণের একটা ঋণাত্মক সাইন দিতে হবে। ভি ইনিশিয়ালের মান আসছে 2√6 বা 4.89 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমি যদি এই পুরাটা কাহিনী একটা চিত্রে আঁকি তাহলে জিনিসটা হবে এরকম। একটা বস্তুকে প্রথমে ফোর্স দেওয়া হয়েছে কিছু একটা, এই ফোর্সটা বের করতে হবে। ফোর্স দিয়ে 5 সেকেন্ড ফোর্স দেওয়া হয়েছে, তার কারণে 5 সেকেন্ড এই বস্তুর উপর একটা ত্বরণ কাজ করবে। ওর ব্যাগ 0 থেকে ভি আই
হবে, তারপরে 10 সেকেন্ড তাকে কোনো বল প্রয়োগ করা হলো না, তাহলে 10 সেকেন্ড বস্তুর ব্যাগ ভিআইও কোনো পরিবর্তন হবে না। যেই ভিআই ছিল এই ভিআই থাকবে, এই ভিআই ব্যাগে গতিশীল হবে, কারণ আমরা নিউটনের সূত্র অনুযায়ী জানি যে বল প্রযুক্ত না হলে বস্তু সমবেগে চলতে থাকলে সমবেগেই চলতে থাকে। তারপরে 10 সেকেন্ড পরে আমরা জানি আরেকটা অপোজিট ডিরেকশনে বল প্রয়োগ করে ঋণাত্মক ত্বরণ তৈরি করা হলো। ঋণাত্মক ত্বরণ তৈরি করে 3 মিটার দূরত্ব, এটা সময় না, এটা হচ্ছে দূরত্বের মধ্যে একে থামানো হলো। তো আমরা এখন এই ভিএফ এর মান 0 ধরে কাজ শক্তি উপপাদ্যের সাহায্যে ভিআই এর মান বের করলাম 4.89 মিটার পার সেকেন্ড। এখন তাহলে এই ক্ষেত্রেও এই ভিআই এর মান একই সেম হবে, কারণ 10 সেকেন্ড সময়ে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা খুব সহজেই এখন ত্বরণ বের করে ফেলতে পারি। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভিআই মাইনাস 0 ডিভাইডেড বাই 5, 4.89 বাই 5। এখন আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এটার মাধ্যমে 5 ইন্টু 4.89 বাই 5, সহজভাবে আমরা বলের মানও বের করে ফেলতে পারলাম 4.89 নিউটন। এখন বলেছে সরণ কত, এই সরণটা বের করাতেই যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রথম যখন ঋণাত্মক ত্বরণ কাজ করতেছিল তখন সরণ আমরা অলরেডি জানি 3 মিটার, আর 10 সেকেন্ডে সরণ কতটুকু হবে এটাও বের করা সোজা। এস ইজ ইকুয়াল টু ভিটি, টি এর মান 10 সেকেন্ড আর ভি এর মান হচ্ছে 4.89, তাইলে 48.9। আর এই জায়গায় আমরা সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করে 5 সেকেন্ডে সরণ বের করতে পারবো। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু আদি বেগ 0 তাহলে হাফ এটি স্কোয়ার থাকবে, আর এ এর মান আমরা জানি, এ এর মান হচ্ছে 4.89 বাই 5, আর টি এর মান হচ্ছে 25 হয়ে যাবে স্কোয়ার করলে, যেটা আলটিমেটলি 5। $12.225 মিটার। তাহলে আমরা যদি সবগুলো যোগ করে দেই, S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, এটাকে S1 ধরলাম, S2 ধরলাম, আর লাস্টেরটাকে S3, তাহলে আলটিমেট রেজাল্ট আসবে 12.225 প্লাস 3 প্লাস 48.9, 64.125 আনসার মিটার। ওকে, এখন আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে M1 1 কেজি, M2 1 কেজি এবং M3 3 কেজি ভরের 3টি অংশে বিভক্ত হয়ে গেল। সমান ভর দুটি উভয়ের ব্যাগের মান 24 মিটার পার সেকেন্ড হলে এবং তারা পরস্পর সমকোণে চলতে থাকলে ভারী ভরটির ব্যাগের মান ও গতির অভিমুখ নির্ণয় করো। মানে 3 কেজি ভরের ব্যাগের মান ও গতির অভিমুখ নির্ণয় করতে হবে। তো এটা আসলে ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে করতে হবে এবং কৌণিক ভরবেগের কনসেপ্টটা আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি এটা ভেক্টরের সাহায্যে করি জিনিসটা অনেক ইজি হয়ে যায়, কারণ ভরবেগও একটি ভেক্টর রাশি। ভরবেগ একটি ভেক্টর রাশি। কিভাবে? আমরা যদি চিন্তা করি বস্তুটাকে একটা প্রাথমিক অবস্থায় এভাবে আছে, তারপরে বিস্ফোরিত হয়ে দুইটি সমান ভরের 1 কেজি ভরের অংশ একটা গেল উপরের দিকে আরেক 24 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা গেল এই সাইডে 24 মিটার পার সেকেন্ড বেগে। আমরা যদি এই বরাবর অক্ষকে এক্স অক্ষ, এই বরাবর অক্ষকে ওয়াই অক্ষ ধরি, তাহলে এই বরাবর ভরবেগ কত হবে? 1 × 24, কারণ ভর হচ্ছে স্কেলার রাশি, ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভরবেগ P = mv, ব্যাগ যেদিকে কাজ করবে ভরবেগ ভেক্টর রাশিও সেদিকেই কাজ করবে। তাহলে ভরবেগের ভ্যালুও হবে 24, কিন্তু দিক হবে ব্যাগের দিক যেটা সেদিকেই, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এই বরাবর ভরবেগকে আমরা ধরতে পারি 24 জে ক্যাপ, এই বরাবর ভরবেগকেও আমরা একইভাবে ধরতে পারি 24 আই ক্যাপ। এখন আদি ভরবেগ m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 0 হবে, কারণ প্রত্যেকটার ব্যাগই আদিতে 0 ছিল, কেউই আগে মানে গতিশীল ছিল না। আর যখন বিস্ফোরিত হয়ে গেল তখন m1 v1 প্লাস m2 v2, আমি এখানে একই ভরের বস্তুগুলোকে m1 m2 ধরতেছি আর ভারী ভরটাকে m3 ধরে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে প্রথমে 0 লিখে দিতে পারি আমরা, আর এই দুইটাকে আমরা লিখতে পারি 24
M1 V1কে লিখতে পারি 24 I ক্যাপ জে ক্যাপ প্লাস 24 I ক্যাপ, আর M3 মান আমরা জানি 3 কেজি, তাহলে V3 এর ভ্যালু হবে -8 I ক্যাপ -8 জে ক্যাপ। এখানে দেখার বিষয় হচ্ছে আমরা যদি এভাবে লিখে দিই তাহলে আমরা ভেক্টরের মান এবং দিক দুটোই বলে ফেলেছি, আর কিছু লেখার প্রয়োজন নেই। আর যদি আমরা অন্যভাবে কৌণিক ভরবেগের সূত্র ব্যবহার করে, মানে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র ব্যবহার করে যদি করি, তাহলে মান এবং কোণ আলাদাভাবে বলতে হবে, এক্ষেত্রে বলার প্রয়োজন নেই, কারণ দুটি এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে 135 ডিগ্রি কোণে আর ভ্যালু হচ্ছে 8, সরি ভ্যালু 8 না, ভ্যালু হচ্ছে, ভ্যালুটা বের করতে হবে 8√2 ভ্যালুসিটিতে, ভ্যালু মানে এই ব্যাগটি এই 3 কেজি ভরের বস্তুটি গতিশীল হবে। আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে একটি রকেটের অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ একটি অঙ্ক। একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 ভাগ ভর 2400 মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়, রকেটের ত্বরণ কত? অর্থাৎ 1/60 ভাগ ভর বের হয়ে গেছে গ্যাস হিসেবে, এটা এখন রকেটের ভরের সাথে ইনক্লুড না, এটা মাত্র উড্ডয়নের প্রথম সেকেন্ডেই হয়েছে, রকেটের ত্বরণ বের করতে বলছে। এখন আমরা রকেটের ত্বরণের সূত্র অলরেডি জানি যে A = VdM/dt মাইনাস জি, যদি এখানে শর্ত আছে মাইনাস জি তখনই হবে যদি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। যেহেতু এক্ষেত্রে বলে দিচ্ছে যে উড্ডয়নের 1 সেকেন্ডের পরে, তাহলে এটা ভূপৃষ্ঠের কাছাকাছি ধরে নিতে পারি, তাইলে জি এর মানও আমরা কোনো অন্যভাবে বের না করে ডাইরেক্ট 9.8 বসাই দিলে কোনো ভুল হবে না। আর ভি এর মান আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 2400 মানে 2400। আর dm/dt, এখানে একটা জিনিস বুঝতে হবে যে আচ্ছা এখানে রকেটের ভর দিয়ে ভাগ দিতে হবে, রকেটের ভর দিয়ে ভাগ না দিলে এটা সূত্রতে রকেটের ভরটা ছিল, যেহেতু আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই এখানে ভর দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডিটি হচ্ছে 1 সেকেন্ড আর ডিএম হচ্ছে 1/60 × m, কারণ এতটুকু পরিমাণ ভরই পরিবর্তন হয়েছে, তাহলে এম কেটে দিতে পারি, তাহলে আমরা লব্ধি ত্বরণের মান খুব সহজেই পেয়ে যাব। 40 - 9.8 = হচ্ছে 30.2। এখন যদি আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটির কোন দিকে চলছিল? উত্তর দিকে চলতে দেখলো, মানে এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, আমাদের মনে রাখতে হবে কোন দিকে চলছিল। আমরা যদি এই পুরোটা জিনিস ছবির মধ্যে আঁকি, আমরা জানি ম্যাপের নিয়ম অনুযায়ী এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ। প্রথমত গাড়িটি চলছিল পূর্ব দিকে, ঘন্টায় পূর্ব দিকে চলমান। এখন পূর্ব দিকে চলমান আমরা জানি আপেক্ষিক বেগের নিয়ম অনুযায়ী যেদিকে চলমান তার উল্টা দিকে বেগ দিয়ে দিতে হয়। 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। আর হচ্ছে সে অপর একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, তাইলে এটা হচ্ছে তার লব্ধি বেগ, মানে ট্রাকের লব্ধি বেগ গাড়ির সাপেক্ষে, গাড়ির বেগকে আমরা ভিসি ধরলাম, আর ট্রাকের লব্ধি বেগ গাড়ির সাপেক্ষে এটাকে ভিটিসি ধরলাম। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে, এজন্য ভিটিসি ধরলাম, এটা আপেক্ষিক বেগ। তাহলে ট্রাকটা আসলে কোন দিকে চলছিল আমরা বুঝতে পারি একটু, যদি ভেক্টরের চিন্তা করি যে যদি লব্ধি এই দিক বরাবর ক্রিয়াশীল হয় আর একটা বেগ এদিকে ক্রিয়াশীল হয়, যেই দুটি বেগে লব্ধি, তাহলে আরেকটা বেগ অবশ্যই এদিকে ক্রিয়াশীল হতে হবে, না হলে গাড়ির বেগ ভিসি আর ট্রাকের বেগ ভিটি
এর আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ কখনো এদিকে বরাবর ক্রিয়াশীল হতে পারবে না। তাহলে এটা আমরা সহজে বুঝতে পারি। তাহলে এভাবে যদি আমরা বুঝে নিই তাহলে জিনিসটা বের করা খুবই সোজা। আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রি তৈরি করবে। এটা 40 কিলোমিটার পার আওয়ার, আর ভিটিসি অলরেডি বলে দিচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে 40√3 কিলোমিটার পার আওয়ার। এখন ভিটি এর মান যত হবে এদিকে এই রেখার মানও তত হবে। তাহলে ভিটি হবে √40² প্লাস 40√3 হোল স্কোয়ার, 40√3 হোল স্কোয়ার। ঠিক আছে, আশি 80 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রাকের আসলে ব্যাগ ছিল। এখন দিক বের করার জন্য আমরা এখানেও সমকোণী ত্রিভুজের সূত্রগুলো ব্যবহার করি, আমরা সহজে দিক বের করতে পারবো। আমরা যদি এটাকে থিটা ধরে নিই তাহলে এই ভ্যালুটা হবে 40 কিলোমিটার পার আওয়ার, আর এটার ভ্যালু মাত্র বের করলাম আমরা 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ বা 40/80, তাহলে থিটার মান অবশ্যই বোঝা যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে গাড়িটি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে 80 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। আমরা তাহলে এখন 7 নম্বর কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি অঘূর্ণনশীল উৎস হিসেবে কাজ করে দেখাও। এইটা করার জন্য মূলত আমাদের দেখাতে হবে যে নেভলা অঘূর্ণনশীল প্রমাণ করার জন্য আমাদেরকে এটার কার্ল বের করতে হবে। আমরা দেখতে পাবো যে এটার কার্ল হবে 0। কার্ল 0 হওয়ার মানেই হচ্ছে যে অঘূর্ণনশীল, এই ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল না। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে নেভলা, আমরা যদি ডাইভারজেন্স বাইর করি এই ভেক্টর ক্ষেত্রের নেভলা ডট এ, তাহলে দেখতে পাবো এটার মান 0 হয় না, কোনো একটা ভ্যালু 2x y বা এরকম টাইপের। এটা দিয়ে আমরা বলতে পারি যে এটার মান ধনাত্মক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা অঘূর্ণনশীল উৎস হিসেবে কাজ করতে পারে। কারণ আমরা জানি ডাইভারজেন্সের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন এটা উৎস হিসেবে কাজ করে। আর এরপরে 8 নাম্বারটা যদি আমরা করি, এখানে গ্রেডিয়েন্ট বের করতে দেওয়া হয়েছে 1/r এর। এখন আর এর যে ভ্যালু সেটার গ্রেডিয়েন্ট বের করতে দেওয়া হয়েছে, আর ভেক্টরের গ্রেডিয়েন্ট বের করতে দেওয়া হয় নাই। তাহলে আমরা আর এর ভেক্টর ফর্ম দেওয়া আছে, এটার মান হবে √x² প্লাস y² প্লাস z²। এখন আমরা যদি এটার ইনভার্স এর গ্রেডিয়েন্ট বের করি তাহলে যেটা হবে নেবলা অপারেটরটা লিখে নিচ্ছি। গ্রেডিয়েন্টের নিয়ম অনুযায়ী, নিয়ম মানে হচ্ছে যে নর্মাল গুণ, মানে কোনো রকমের কোনো এক্সেপশন নাই। নর্মালি আমাদের প্রতিটা উপাদানের সাথে গুণ করতে হবে, যেভাবে আমরা বীজগণিতে গুণ করে থাকি, কিন্তু পার্শিয়াল ডেরিভেশন হবে। এটার ক্ষেত্রে হবে পার্শিয়াল এক্স ডেরিভেশন, পার্শিয়াল ওয়াই, পার্শিয়াল জেড। পার্শিয়াল এক্স ডেরিভেশন করলে আমাদের জিনিসটা দাঁড়াবে -12 x² প্লাস y² প্লাস z² √x² প্লাস y² প্লাস z²। প্রথমে আমাদের ধরে নিতে হবে এই নিচের অংশটাকে x, মানে ডিফারেন্সিয়েশনের নিয়ম, x ধরে ডিফারেন্সিয়েশন করে তারপরে ভিতরের অংশকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে শুধু 2x থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। ঠিক সেইমভাবে এরপরটাতে আসবে y x² প্লাস y² প্লাস z² আর √x² প্লাস y² প্লাস z² মাইনাস z x² প্লাস y² প্লাস z² √x² প্লাস y² প্লাস z²। এখন এই সবগুলো যদি আমরা ভ্যালু বের করতে চাই, মানে এই ভেক্টরটার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ijk কিন্তু থাকবে, এই ভেক্টরগুলো কিন্তু বাদ যাবে না, এখন ইউনিট ভেক্টরগুলো বাদ যাবে না। আমরা জানি গ্রেডিয়েন্টে রেজাল্ট যেটা, সেটা একটা ভেক্টর। আচ্ছা,
এই ভেক্টরটার যদি মান বের করতে চাই তাহলে আমরা জানি কোনো একটা ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে প্রতিটা কম্পোনেন্টের স্কোয়ার করে যোগ করে রুট করে দিতে হয়। তাহলে প্রতিটা কম্পোনেন্ট বা উপাংশের যদি স্কোয়ার করি, এক্স অক্ষ বরাবর আছে এটা, ওয়াই অক্ষ বরাবর এটা, জেড অক্ষ বরাবর এটা, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। কেন? এটা থেকে স্কোয়ার, এই জায়গা থেকে স্কোয়ার আসবে, এই জায়গা থেকে আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসবে, কিউব হয়ে যাবে। তারপর সেমভাবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব, তারপরে হচ্ছে নিচে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। এখন লসাগু করে যদি আমরা ভাগ করি তাহলে শেষ পর্যন্ত থাকবে হোল কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আনসার হবে, যেহেতু আমাদেরকে শুধু মান বের করতে বলা হয়েছে। এরপরে প্রশ্নটা খুবই সোজা যে একটি পিঁপড়া XY সমতলে মূল বিন্দু হতে যাত্রা শুরু করে -140 স্থানাঙ্কে পৌঁছালো, তাহলে এটা তার শেষ অবস্থান আর মূল বিন্দু হচ্ছে তার শুরুর অবস্থান। তাহলে শুরুর স্থানাঙ্ক 0 0, শেষের স্থানাঙ্ক -140 এই যাত্রাপথে পিঁপড়াটি সরল পথে চলছে এবং 4 বার দিক পরিবর্তন করছে। 4টি সরণের XY দিকের উপাংশগুলো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দুইভাবে হয়ে যেত এই অংশটার উপর নির্ভর করে। যদি বলে দিত যে যেই 4 দিক বরাবর দিক পরিবর্তন করছে তাদের স্থানাঙ্ক এটা, তাহলে এই অঙ্ক একভাবে করতে হতো। আর যদি বলা হয় সরণের উপাংশ এটা, তাহলে আরেকভাবে করা হবে। আমরা জিনিসটা একটু করার ট্রাই করি। প্রথমত আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কিভাবে বের করব এটা। আমরা জানি যে একটি পিঁপড়া বা যেটাই ধরি, সে যদি এমন কোনো পথে চলে আর তাহলে তার আলটিমেট সরণ মানে কি? আদি বিন্দু হতে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাই আলটিমেট সরণ এস হবে ইউ ভেক্টর, ভি ভেক্টর আর ডাব্লিউ ভেক্টরের যোগফল। এখন যদি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া থাকতো উপাংশের জায়গায়, তাহলে আমাদের মূল বিন্দু হতে বিয়োগ করে, মানে অবস্থান ভেক্টর বিয়োগ করে করে আমাদের প্রতিটা ভেক্টর বের করতে হতো। একটা এক্সাম্পল যদি দেই, ধরি নেই এটার স্থানাঙ্ক হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে ইউ এর ভ্যালু হতো 1i ক্যাপ 2j ক্যাপ, আর যদি এটার স্থানাঙ্ক হতো 3 4, তাহলে ভি এর ভ্যালু হতো 3 - 1 আলটিমেটলি 2i ক্যাপ 4 - 2 2j ক্যাপ। কিন্তু আমাদের এক্ষেত্রে এরকম কোনো কমপ্লেক্স কিছু করা লাগবে না, কারণ আমাদের স্থানাঙ্ক দেওয়া হয়নি। আমাদেরকে আসলে ইউভি ভেক্টরেরই উপাংশ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 4টি সরণের XY অক্ষ দিকের উপাংশগুলো। তো যেহেতু এটা মূলত আমাদের উপাংশই দিয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি, যদি এই জিনিসটাকে আমরা একবারে প্রবলেমের মতো করে সাজাই, তাহলে এরকম হবে। একবার দিক পরিবর্তন, দ্বিতীয়বার দিক পরিবর্তন, তৃতীয়বার দিক পরিবর্তন, চতুর্থবার দিক পরিবর্তন, এটা হচ্ছে আলটিমেট সরণ। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে, যদিও পজিশনটা ঠিকমতো দেওয়া হয় নাই, কিন্তু একটা আনুমানিক চিত্র আঁকা হয়েছে, আর 20, এটা হচ্ছে স্থানাঙ্ক 0 0। তা আমরা ভেক্টরগুলোকে ধরে নেই, এটাকে ধরি ইউ, এটাকে ধরি ভি, এটাকে ডাব্লিউ, আর এটাকে ধরি পি, আর মেইন সরণটাকে এস। তাহলে আমাদেরকে দেওয়ার আছে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 20i ক্যাপ 60j ক্যাপ, ভি দেওয়া আছে bi ক্যাপ -70j ক্যাপ, ডাব্লিউ দেওয়া আছে 20i ক্যাপ cj ক্যাপ, আর সবশেষে পি দেওয়া আছে -60i ক্যাপ -70j ক্যাপ। এখন আমরা জানি নিয়ম অনুযায়ী ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ভেক্টর সাইন হবে প্রত্যেকটার উপরে,
প্লাস ডাব্লিউ ভেক্টর প্লাস পি ভেক্টর যোগ করলে এস পাওয়া যাবে। আর এসের ভ্যালু -140 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি এটা হবে বি -20 আই ক্যাপ -140 -80 প্লাস সি জে ক্যাপ। এখন আমরা সমীকৃত করি যদি সহগ আই ক্যাপের সহগ এবং জে ক্যাপের, তাহলে বি -20 ইজ ইকুয়াল টু -140 -80 প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে বি এর মান হবে -120 আর সি এর মান হবে 110। এভাবে আমরা ইজিলি স্থানাঙ্ক বের করে ফেলতে স্থানাঙ্ক না, বি আর সি এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। এবার আমরা 10 নাম্বার ম্যাথটাতে যাই। 10 নাম্বার ম্যাথটা সবচেয়ে সোজা, কম ছোট অঙ্কে অনেক বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখানেও আমাদের সরণের সংজ্ঞাটা মনে রাখতে হবে। সরণ মূলত হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি এর সরণ বের করতে দিচ্ছে। পি এর সরণ হবে আদি বিন্দু এবং শেষ বিন্দু, পি এর আগের অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। এভাবে দূরত্ব নিলেও হবে না, লম্বালম্বি নিলেও হবে না, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এতটুকু দূরত্ব হবে আর, কারণ আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে যে আর আর পি একই সরলরেখায় অবস্থান করতেছে। এতটুকু দূরত্ব আর, লম্বালম্বি দূরত্ব বা মানে ওয়াই অক্ষ বরাবর সরণ যদি ধরি, বা লম্ব বরাবর সরণ। আর আনুভূমিক সরণ হচ্ছে বা এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে, এটা আমাদের একটু কষ্ট করে বের করতে হবে। এটা যদি কষ্ট করে বের করতে চাই, আমরা দেখি যে জিনিসটা এভাবে ঘুরতেছে, তো এভাবে যদি ঘুরে তাহলে পি এভাবে যাবে, পি এভাবে যেয়ে প্রথমে এতটুকুতে আসবে, এতটুকু যদি আসে তাকে ঘুরতে হবে পাই পরিমাণ, কারণ সম্পূর্ণ ঘুরলে 2 পাই 360 ডিগ্রি, এতটুকু ঘুরলে পাই। তারপরে সে আরও একটু ঘুরে এই জায়গায় আসছে, তাহলে এটা কি π/4। তাহলে সে টোটাল ঘুরছে পাই প্লাস π/4। সরি, এখানে একটু ভুল হয়েছে, π/4 না, π/2, মানে পাইয়ের অর্ধেক, π/2। তাহলে এটা হবে 3π/2। তাহলে এখন পুরাটা ঘুরলে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 2πr বা পরিধি। এখন পুরাটা তো আর ঘুরেনি, ঘুরছে 3π/2 ডিভাইডেড বাই, তাইলে আমরা দিয়ে দিব 2π। তাহলে 2π এর কত অংশ ঘুরছে তত অংশই তাইলে পরিধি থেকেও ঘুরবে। তাহলে এতটুকুই হবে আমাদের dx, আর dy তো r অলরেডি জানি। তাহলে 2π কাটা দেওয়া যায় খুব ইজিলি, r ইন্টু 3π/2। আর এর ভ্যালু 45 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে বের করব ভ্যালুটা। সেন্টিমিটার dx। তাহলে আমরা তাহলে পিথাগোরাসের ল দিয়ে বের করে ফেলতে পারবো ds ইজ ইকুয়াল টু হচ্ছে dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার। dx স্কোয়ার 212.057 হোল স্কোয়ার, আর dy হচ্ছে 45 হোল স্কোয়ার, 45 হোল স্কোয়ার 216.7796 সেন্টিমিটার। আজকের জন্য এতটুকুই, সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেছে। সামনে আরও এরকম পরীক্ষা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো মতো প্রস্তুতি নেওয়ার জন্য বলা হলো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।